থাকে, অধিকাংশ সময় দূরের আকাশ আর পাহাড়ের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। একদিন বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করাতে সে বলল, সুবাই আছে হুজুর, আমার 3 ছেলে 2 লড়কি, বিধবা বহিন। তাদের চলে কিসে? ভগবান চালাইছেন। তাদের 2 মিঠা খাওয়াবার ব্যবস্থা করব বলেই তো হুজুরের আশ্রয় ইসা জমি নিয়েছি। জমিটা তৈরি করিয়া নিতে পারলেই জীবনের সময়টাই বুড়ো কম হুজুর। জঙ্গল কাটতে গিয়ে কত কথা মনে পড়ে, বসে বসে ভাবি, এই যে বন জঙ্গল দেখছেন, বুড়ো ভালো জায়গা আছে হুজুর। ফুলের দল কত কাল থেকে ফুটছে, আর পাখি ডাকছে। বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন। এখানে টাকার লোভ, পাওনা দিনার কাজ যেখানে চলে, সেখানকার বাতাস বিছিয়ে ওঠে, সেখানে ওরা থাকে ক্লাই। কাজেই এখানে দা কুড়ুল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়িয়ে নেন। কানে চুপি চুপি এমন কথা বলেন যাতে বিষয় সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায়। দেখলাম রাজু পাড়ে দার্শনিকও বটে, কিন্তু রাজু, দেবতারা তো এমন কথা বলেন না যে বাড়িতে খরচ পাঠিও না, ছেলেপুলে উপোস করে থাকুক। ওসব কথা নয় রাজু, কাজে লাগো, নইলে জমি কেড়ে নেব। সে বছর রাজু কিছু মকাই করল, নিজে না খেয়ে সেগুলি সব দেশে পাঠিয়ে দিল। বড় ছেলে এসে নিয়ে গেল। কাছারিতে ছেলেটা দেখা করতে এসেছিল, তাকে ধমক দিয়ে বললাম, বুড়ো বাপকে এই জঙ্গলে একা ফেলে রেখে বাড়িতে বসে দিব্যি ফুর্তি করছো, লজ্জা করে না? নিজেরা রোজগারের চেষ্টা করো না কেন? সেবার কাছারিতে বসে খবর পেলাম শুয়োরমারি বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হয়েছে। শুয়োরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে কুশি ও কলবলিয়া নদীর ধারে। প্রতিদিন এত লোক মরতে লাগলো যে কুশি নদীর জলে সর্বদা মরা ভেসে চলেছে, দাহ করবার ব্যবস্থা নেই। একদিন শুনলাম রাজু পাড়ে সেখানে চিকিৎসা করতে গিয়েছে। রাজু পাড়ে যে চিকিৎসক তা জানতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করেছিলাম বটে। ভাবলাম এসব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করতে পারি। কাছারি থেকে আমার সঙ্গে আরো অনেকে গেল। গ্রামে পৌঁছে রাজু পাড়ের সঙ্গে দেখাও হলো। সে একটা বটুয়াতে শিকড় বাকড় জড়িবুটি নিয়ে এ বাড়ি ও বাড়ি রোগী দেখে বেড়াচ্ছে। আমায় দেখে নমস্কার করে বলল, হুজুর, আপনার বড্ড দয়া, আপনি এসেছেন, এবার লোকলা যদি বাঁচে। দেখলাম রাজু ওষুধ দেয় ধারে, সেরে উঠলে দাম দেবে, এই নাকি কথা হয়েছে। কি ভয়ানক দারিদ্রের মূর্তি কুটিরে কুটিরে। সবই খোলার কিংবা খড়ের বাড়ি, ছোট্ট ছোট্ট ঘর, জানালা নেই, আলো বাতাস ঢোকে না কোনো কোনো ঘরে। প্রায় সব ঘরেই 2-1টি রোগী ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুয়ে রয়েছে। ডাক্তার নেই, ওষুধ নেই, পথ্য নেই। অবশ্য রাজু সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু ওদিকে মড়ক বেড়েই চলেছে। রাজু আমায় ডেকে একটা বাড়িতে নিয়ে গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতার চাটাইয়ে শুয়ে। বয়স 50-এর কম নয়। 17-18 বছরের একটি মেয়ে দরজায় বসে হাপুস নয়নে কাঁদছে। কান্দিস নে বিটি, কান্দিস নে, হুজুর এসেছেন, আর ভয় নাই, রোগ সেরে যাবে। নিজের অক্ষমতার কথা মনে করে বড়ই লজ্জিত হলাম। রাজু, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? না হুজুর, ওর বউ। কেউ নাই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গেছে। একে বাঁচান হুজুর, নইলে মেয়েটা পথে বসবে। রাজুর কথার উত্তরে কি বলতে যাচ্ছি, হঠাৎ চোখ পড়ল রোগীর শিয়রের দিকে, দেওয়ালে মেঝে থেকে 1 3 উঁচুতে একটা কাঠের তাকের দিকে। দেখি তাকের উপর একটা আঢাকা পাথরের খোড়ায় 2টি পান্তা ভাত, ভাতের উপর 2-10টা মাছি বসে আছে। কি সর্বনাশ! ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে
আর রোগীর 3 হাতের মধ্যে কিনা ঢাকাবিহীন খোরায় ভাত। সারা দিন রোগীর সেবা করার পর দরিদ্র ক্ষুধার্ত মেয়েটি হয়তো পাথরের খোরাটি পেড়ে পান্তা ভাত নুন লঙ্কা দিয়ে আগ্রহের সাথে খেতে বসবে। বিষাক্ত অন্ন, যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। মেয়েটির সরল অশ্রু ভরা চোখ দুটোর দিকে তাকিয়ে শিউরে উঠলাম। এ ভাত ফেলে দিতে বলো ওকে। এই ঘরে কেউ খাবার রাখে? মেয়েটি ভাত ফেলে দেওয়ার প্রস্তাবে অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকালো। আমার মনে পড়ল, ভাত এ দেশে সুখাদ্য বলে গণ্য। আমাদের দেশে যেমন লুচি বা পোলাও। উঠে এক্ষুনি ভাত ফেলে দাও আগে। মেয়েটি ভয়ে ভয়ে উঠে গিয়ে খোরার ভাত ফেলে দিল। তবে তার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যের পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মেয়েটির কি কান্না! গ্রামের লোক স্বাস্থ্যের নিয়ম একেবারে জানে না। একটি মাত্র পুকুর, সেই পুকুরেই কাপড় কাচে, সেখানেই স্নান করে। স্নান করা আর জলপান করা যে একই কথা নয়, এটা কিছুতেই তাদের বোঝাতে পারলাম না। কত লোককে ফেলে পালিয়ে গেছে। দুপুর রাতে খবর পেলাম, ও বেলার সেই সদ্য বিধবা মেয়েটির কলেরা হয়েছে। গিয়ে দেখলাম তার স্বামীর ঘরের পাশে এক বাড়ির গোয়ালে সে শুয়ে আছে। ভয়ে নিজের ঘরে এসে শুতে পারেনি। গোয়ালের একপাশে কয়েক আঁটি গমের বিচালির ওপর পুরনো চট পাতা, তাতেই মেয়েটি শুয়ে ছটফট করছে। আমি আর রাজু বহু চেষ্টা করলাম হতভাগিনীকে বাঁচানোর। একটা লণ্ঠন, একটু জল কোথা পাওয়া যায় না। উকি মেরে কেউ দেখতে পর্যন্ত এলো না। ক্রমে সকাল হলো। রাজুর খুব নাড়ি জ্ঞান। হাত দেখে বলল, হুজুর, ব্যাপারটা সুবিধার লাই। আমি আর কি করব? নিজে ডাক্তার নই। স্যালাইন দিতে পারলে হতো, কিন্তু এই অঞ্চলে তেমন ব্যবস্থাও কোথাও নেই। সকাল 9টায় মেয়েটা মারা গেল। আমরা না থাকলে তার মৃতদেহ কেউ বের করতে আসতো কিনা সন্দেহ। আমাদের অনেক তদবির ও অনুরোধে দুজন আহির চাষি মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলতে ঠেলতে নদীর দিকে নিয়ে গেল। বেঁচে গেল হুজুর। বিধবা অবস্থা, তাতে ছেলে মানুষ। কি খেত, কে ওকে দেখত? তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু। আমার মনে কষ্ট রয়ে গেল যে আমি তাকে তার মুখের অত স্বাদের ভাত দুটো খেতে দিইনি। দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি। দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে থেকেছে, সে জানে বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, নিজের গ্রামের জন্য, দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কিরকম হু হু করে। এখানে বছরের পর বছর থেকে আমারও ঠিক সেই অবস্থা হয়েছে। মাসের পর মাস, বছরের পর বছর একা থাকতে থাকতে এক এক সময় প্রাণ হাঁপিয়ে ওঠে। কতবার সদরে ছুটির জন্য চিঠি লিখব ভেবেছি, কিন্তু সব সময় হাতে কাজ এত বেশি যে ছুটি চাইতে সংকোচ বোধ হয়। অথচ কতকাল দুর্গাপুজো দেখিনি, চড়কের ঢাক শুনিনি, পিঁড়িতে আলপনা, কুলঙ্গিতে লক্ষ্মীর কড়ির চুপড়ি কতকাল দেখিনি। শীত গিয়ে যখন বসন্ত পড়ল, তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বেড়ে উঠল। এমনই এক দেশের জন্য মন কেমন করা দিনে
রাসবিহারী সিং এর বাড়ি থেকে হোলির নেমন্তন্ন পেলাম। রাসবিহারী সিং এ অঞ্চলের দুর্দান্ত মহাজন, জাতিতে রাজপুত, কারো নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাসমহলের প্রজা। নেমন্তন্ন না রাখলেও ভালো দেখায় না, কিন্তু রাসবিহারী সিং এর বাড়িতে যেতে আমার নিতান্ত অনিচ্ছা। এই অঞ্চলের যত গরিব গাঙ্গোতা জাতীয় প্রজার মহাজন সে। গরিবকে মেরে তাদের রক্ত চুষে নিজে বড়লোক হয়েছে। আমার প্রজার ওপরও রাসবিহারী সিং প্রভুত্ব জাহির করার চেষ্টা করে, আমি তাতে বাধা দিই। গত বছর এই ব্যাপার নিয়ে রাসবিহারী সিং এর লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছারির মুকুন্দি চাকলাদার ও গণপত তহসিলদারের সিপাহীদের একটা ছোট রকমের মারামারিও হয়ে যায়। গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল হয়েছিল, তাতে ব্যাপার পুলিশ পর্যন্ত গড়ায়। তারপর কয়েক মাস যাবৎ রাসবিহারী সিং আমার মহালের প্রজাদের কিছু বলে না। সেই রাসবিহারী সিং এর কাছ থেকে হোলির নিমন্ত্রণ পেয়ে বিস্মিত হলাম। কাছারি তহসিলদাররা বারণ করল। বৃদ্ধ মুনেশ্বর সিং বলল, হুজুর, ও লোকটাকে বিশ্বাস নাই, ও সব পারে। কি মতলবে আপনাকে নিয়ে যেতে চাই কে জানে। আপনি এসব দেশের কায়দা জানেন না। এখানে হট করে সবাই খুন করে বসে। জাহিল আদমির দেশ, লেখাপড়া জানা লোক তো নাই। রাসবিহারী খুব খতরনাক মানুষ। কত খুন করেছে জীবনে তা লেখাজোখা আছে হুজুর। কিন্তু আমার মনে হলো হোলির নিমন্ত্রণে না গেলে রাসবিহারী অত্যন্ত অপমান বোধ করবে, কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব। যেতেই হবে, যা থাকে কপালে। তাই কোনো কথা কানে না তুলে খাসমহলে রাসবিহারীর বাড়ি গিয়ে পৌঁছলাম। খোলায় ছাওয়া ইটের দেওয়ালওয়ালা ঘর যেমন এদেশে অবস্থাপন্ন লোকের বাড়ি হয়ে থাকে। আমার ঘোড়া উঠোনের মাঝখানে গিয়ে দাঁড়াতেই কোথা থেকে গুড়ুম গুড়ুম করে বন্দুকের আওয়াজে স্থানীয় রীতি অনুসারে আমার অভ্যর্থনা হলো। কিন্তু গৃহস্বামী কোথায়? গৃহস্বামী না এসে দাঁড়ালে ঘোড়া থেকে নামার প্রথা নেই। একটু পরে রাসবিহারী সিং এর বড় ভাই রাস উল্লাস সিং এসে বিনীত সুরে দুহাত সামনে তুলে বলল, आइए जनाब, गरीब खाने में तशरीफ ले आइए। আমার মনের অস্বস্তি কেটে গেল। রাজপুত জাতি যাকে অতিথি বলে স্বীকার করে তার কোনো ক্ষতি করে না। উঠোনে অনেক লোক, অধিকাংশই গাঙ্গোতা প্রজা। পরনের মলিন ছেঁড়া কাপড় আবির ও রঙে ছোপানো। নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলতে এসেছে। আধ ঘন্টা পরে রাসবিহারী সিং এলো এবং আমায় দেখে যেন অবাক হয়ে গেল। অর্থাৎ আমি যে তার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাব এটা যেন সে একেবারেই ভাবতে পারেনি। যাই হোক, রাসবিহারী আমার যথেষ্ট খাতির যত্ন করে আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসালো। একটু পরে একটি ছেলে একখানা বড় থালা নিয়ে আমার সামনে ধরল। তাতে কিছু আবির, কিছু ফুল, কয়েকটি টাকা, গোটা কতক চিনির এলাচ দানা, মিছরি খণ্ড, এক ছড়া ফুলের মালা। রাসবিহারী সিং আমার কপালে কিছু আবির মাখিয়ে দিল, আমিও তার কপালে আবির দিলাম। ফুলের মালা গাছি তুলে নিলাম হাতে। আর কি করতে হবে না বুঝতে পেরে আনাড়ি ভাবে থালার দিকে তাকিয়ে আছি দেখে রাসবিহারী সিং বলল, আপনার নজর হুজুর, ও আপনাকে নিতে হবে। আমি পকেট থেকে আরো কিছু টাকা বের করে থালার টাকার সঙ্গে মিশিয়ে দিয়ে বললাম, সকলকে মিষ্টি মুখ করাও এই দিয়ে। এরপর রাসবিহারী সিং আমাকে তার ঐশ্বর্য দেখিয়ে নিয়ে বেড়ালো। গোয়ালে প্রায় ৬০-৬৫টি গরু, ৭-৮টি ঘোড়া আস্তা বলে। হাতি নেই, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা কেনার ইচ্ছে আছে। একটা ছোট ঘরে লাঠি, ঢাল, সড়কি, বর্ষা, টাঙি, তলোয়ার এত অগুন্তি যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বললেও চলে। বর্বর প্রাচুর্য বলতে যা বোঝায় তার জাজ্জল্যমান চিত্র দেখলাম রাসবিহারী সিং এর সংসারে।
যথেষ্ট দুধ, যথেষ্ট গম, যথেষ্ট ভুট্টা, যথেষ্ট বিকানির মিছরি, যথেষ্ট মান, যথেষ্ট লাঠি সোঁটা। কিন্তু কি উদ্দেশ্যে? ঘরে একখানা ভালো ছবি নেই, ভালো বই নেই, ভালো তাকিয়া বালিশ সাজানো বিছানাও নেই। দেওয়ালে চুনের দাগ, পানের পিকের দাগ। ছেলে মেয়েরা লেখাপড়া করে না, নিজেদের জামা কাপড় ও জুতো অত্যন্ত মোটা ও আধময়লা। খাবারের আয়োজনে কিন্তু তাক লেগে গেল। হাতির কানের মতো বড় বড় পুরি, খান 15, খুঁড়িতে নানা রকম তরকারি, দই, লাড্ডু, মালপোয়া, চাটনি, পাঁপড়। খাওয়া শেষ করে যখন বাইরে এলাম তখন বেলা আর নেই। গাঙ্গোতা প্রজার দল উঠোনে পাতা পেতে দই ও চীনা ঘাসের ভাজা দানা মহা আনন্দে খেতে বসেছে। ভোজনের উপকরণ অতি সামান্য, কিন্তু তাতেই ওদের খুশি আর ধরে না। অনেক দিন পরে এখানে ধাতুরিয়া নাচ দেখলাম। ধাতুরিয়া আর একটু বড় হয়েছে, নাচেও আগের চেয়ে অনেক ভালো। হোলি উৎসবে এখানে নাচার জন্য তাকে বায়না করে আনা হয়েছে। ধাতুরিয়াকে কাছে ডেকে বললাম, চিনতে পারো ধাতুরিয়া? ধাতুরিয়া হেসে সেলাম করে বলল, জি হাজুর, আপনি তো ম্যানেজার বাবু আছেন। ভালো আছেন হাজুর? ভারী সুন্দর হাসি ওর মুখে। সংসারে আপন বলতে কেউ নেই। এই বয়সে নেচে গিয়ে পরের মন জুগিয়ে পয়সা রোজগার করতে হয়, তাও রাসবিহারী সিং এর মতো ধনগর্বিত অরসিকদের গৃহ প্রাঙ্গণে। এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হবে। তা মজুরি কত পাবে? 4 आना पैसा হাজুর, আর খেতে भी দিবে পেট ভর के। কি খেতে দেবে শুনি? মাড়া, দহি, চিনি, লাড্ডুও দিবে শায়দ। গত বছরও তো দিয়েছিল। সব জায়গায় কি এই একই মজুরি? রাসবিহারী সিং বড় আদমি আছে, তো ও জন্য ও 4 आना দিবে আর খেতে भी দিবে। ও গঙ্গোতাদের বাড়ি নচলে দেয় 2 आना, খেতে দেয় না। लेकिन आदसेर मुकाइर छातू दे। এতে চলে? বাবু লাচলে কিছু হয় না, আগে হতো। এখন লোকের কষ্ট, লাচ দেখবে কে? যখন লাচের বায়না না থাকে, ক্ষেত খামারে কাজ করি। ও পিছলে সাল গেহু কেটেছিলাম। কি করবো হাজুর, খেতে তো হবে। এ তো শখ করে চক্করবাজি লাচ শিখেছিলাম গয়া থেকে। কেউ দেখতে চায় না। ছক্করবাজি লাচের মজুরি বেশি। ধাতুরিয়াকে আমি কাছারিতে নাচ দেখানোর নিমন্ত্রণ করলাম। ধাতুরিয়া শিল্পী, সত্যিকার শিল্পীর নিষ্পৃহতা ওর মধ্যে আছে। পূর্ণিমার জ্যোৎস্না ফুটলে রাসবিহারী সিং এর কাছ থেকে বিদায় নিলাম। রাসবিহারী সিং আবার 2টি বন্দুকের আওয়াজ করে আমাকে সম্মান জানালো। দোল পূর্ণিমার রাত। উদার মুক্ত প্রান্তরের মধ্যে সাদা বালির রাস্তা জ্যোৎস্নায় চিকচিক করছে। পিছন থেকে কে যেন ডাকলো, তাকিয়ে দেখি ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটছে। কি হলো ধাতুরিয়া? একটা কথা বলছিলাম হাজুর। কি বলো না? হাজুরের দেশ কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন। আমি কখনো কলকাতা যাইনি। শুনেছি সেখানে গানা বাজানা, নাচের বড় আদর, কিন্তু এখানে দেখবার লোক নাই। ওতে খুব দুঃখ হয়। ও চক্করবাজি লাচটা না লেচে লেচে ভুলে যেতে বসেছি হাজুর। ওহ, কি করে ও লাচটা আমি শিখলাম সে কথা শোনার জিনিস আছে হাজুর। গ্রামটা ছাড়িয়ে ধু ধু জ্যোৎস্নালোকিত মাঠ। মনে হলো ধাতুরিয়া লুকিয়ে আমার সাথে দেখা করতে চায়। রাসবিহারী সিং টের পেলে শাসন করবে। কাছেই মাঠের মধ্যে একটা ফুলে ভর্তি শিমুল চারা। ধাতুরিয়ার কথা শুনে শিমুল গাছটার তলায় ঘোড়া থেকে নেমে একখণ্ড পাথরের উপর বসে বললাম, বলো এবার তোমার গল্প বলো। सोबाई बोलतो गया जिलाय एक गांव में विठ्ठल दास नामे एक जन गुणी लोक आछे। से छक्करबाजी लाचेर महा उस्ताद। আমার ঝোঁক ছিল
ছক্করবাজি যে করে হোক শিখবই। গয়া জেলাতে চলে গেলাম, গাঁও গাঁও ঘুরে ঘুরে বিঠল দাসের খোঁজ করি, কেউ বলতে পারে না। শেষকালে একদিন সন্ধ্যার সময় একটা আহিরদের ভাইসদের বাথানে আশ্রয় নিয়েছি, সেখানে শুনলাম ছক্করবাজি লাচ নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে। অনেক রাত তখন, আর ঠান্ডা भी খুব। আমি বিচালি পেতে বাথানের এক কোনায় শুয়েছিলাম। যেমন ছক্করবাজির কথা কানে যাওয়া, ऐसाই লাফিয়ে উঠেছি, ওদের কাছে এসে বসি। কি খুশি যে হলাম বাবুজি, সে আর কি বলবো, যেন একটা কি তালুক পেয়ে গিয়েছি। ওদের কাছে বিঠল দাসের খোঁজ পেলাম। ওখান থেকে 17 কোস রাস্তা, 3 টাঙ্গা গাঁওয়ে তার বাড়ি। তারপর তো হেঁটে হেঁটে সেখানে চলে গেলাম। দেখি কি বিঠল দাস তো বুড়া আদমি আছে, মুখে সাদা দাড়ি। আমায় দেখে বললেন কি চাই? তো আমি বললাম কি আমি ছক্করবাজি লাচ শিখতে এসেছি। তিনি তো শুনে অবাক, বললেন এখনকার লড়কারা এসব পছন্দ করে, এ তো লোকে ভুলে গিয়েছে। তো আমি তার পায়ে হাত দিয়ে বললাম আমাকে শিখাতে হবে, অনেক দূর থেকে আসছি আপনার নাম শুনে। তো আমার কথা শুনে ওর আঁখ থেকে পানি পড়ল। বললেন আমরা 7 পুরুষ ধরে এই লাচ করি, কিন্তু আমার কোনো ছেলে নাই, আর বাহির সে কেউ এসে শিখতেও চায়নি। আজ তুমি প্রথম এলে, ঠিক আছে তোমায় শিখাবো। তো আব বুঝলেন হুজুর, এত কষ্ট করে শেখা জিনিস এখানে গঙ্গোতাদের দেখিয়ে কি করব? কলকাতায় গুণের কদর আছে, সেখানে নিয়ে যাবেন হুজুর? আমার কাছারিতে একদিন এসো ধাতুরিয়া, এ সম্বন্ধে কথা বলবো। ধাতুরিয়া আশ্বস্ত হয়ে চলে গেল। আমার মনে হলো ওর এত কষ্ট করে শেখা গ্রাম্য নাচ কলকাতায় কেই বা দেখবে, আর ও বেচারি একা সেখানে কি বা করবে। প্রকৃতির রূপ এক অমূল্য দান। এখানে আসার পর সেটা বারবার উপলব্ধি করেছি। জনশূন্য বিশাল লবটুলিয়া বৈহারের দিগন্তব্যাপী বনে নিস্তব্ধ বিকেলে একা ঘোড়ার উপর বসে এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্যে আচ্ছন্ন করে দিয়েছে। কখনো তা এসেছে ভয়ের রূপে, কখনো আবার এসেছে একটা নিষ্পৃহ উদাস গম্ভীর মনোভাবের রূপে। সে রূপ সংসারী মানুষের না দেখাই ভালো। প্রকৃতির সেই মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে। উদাসীন ছন্ন ছাড়া ভবঘুরে হ্যারি জনস্টন, মার্কো পোলো, হাডসন, শ্যাকলটন করে তোলে। গৃহস্থ সেজে ঘরকন্যা করতে দেয় না। গভীর রাতে ঘরের বাইরে মাঝে মাঝে একা দাঁড়িয়ে দেখেছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধু ধু জ্যোৎস্না ভরা রাতের রূপ। তার সৌন্দর্যে পাগল হতে হয়। দুর্বল চিত্ত মানুষ যারা, তাদের পক্ষে সেই রূপ না দেখাই ভালো। সে রূপ বড় সর্বনাশী। সকলের পক্ষে তার টাল সামলানো বড়ই কঠিন। একদিন প্রকৃতির সেই রূপ কিভাবে প্রত্যক্ষ করেছিলাম সেই ঘটনা বলি। পূর্ণিয়া থেকে উকিলের তার পেলাম পরদিন সকালে 10টার মধ্যে আমায় সেখানে হাজির হতে হবে, অন্যথায় স্টেটের একটা বড় মোকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত। আমাদের মহাল থেকে পূর্ণিয়া 55 মাইল দূরে। রাতে ট্রেন মাত্র একখানা। যখন তার পেলাম তখন 17 মাইল দূরের কাটারিয়া স্টেশনে গিয়ে সেই ট্রেন ধরা অসম্ভব। ঠিক করলাম এখনই ঘোড়ায় রওনা হব। রাতের দীর্ঘ বিপদ সংকুল পথ, তাই তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাবে বলে ঠিক হলো। সন্ধেয় দুজনে ঘোড়ায় রওনা দিলাম।
কাছারি ছেড়ে জঙ্গলে পড়তেই কিছু পরে কৃষ্ণা তৃতীয়ার চাঁদ উঠল। অস্পষ্ট জ্যোৎস্নায় বনপ্রান্তর আরো অদ্ভুত দেখাচ্ছে। পাশাপাশি দুজনে চলেছি, আমি আর সুজান সিং। পথ কখনো উঁচু কখনো নিচু, সাদা বালির উপর জ্যোৎস্না পড়ে চকচক করছে। যত দূর দৃষ্টি যায় ধুধু প্রান্তর একদিকে আর অন্যদিকে জঙ্গল। নির্জন, নীরব, মানুষের বসতি নেই কোথাও, কোনো সাড়া শব্দ নেই, যেন অন্য কোনো অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে আমরা দুটি মাত্র প্রাণী। রাস্তা বলে কিছু নেই। কাশের ঝুঁটি দেখে এই গভীর জঙ্গলে পথ চিনে নিতে হয়। কিছুটা গিয়ে সুজান সিং বলল, হাজুর, এই রাস্তা নয়, আমরা রাস্তা ভুল করেছি। আমি সপ্তর্ষি মণ্ডল দেখে ধ্রুব তারা ঠিক করলাম। পূর্ণিয়া আমাদের মহাল থেকে খাড়া উত্তরে। না হাজুর, কুশি নদীর খেয়া পেরুতে হবে, যে খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হবে। এখন উত্তর পূর্ব কোণ কেটে বেরুতে হবে। অবশেষে রাস্তা পেলাম। জ্যোৎস্না আরো ফুটে উঠেছে। নির্জন বালুচরে দীর্ঘ বন ঝাউয়ের জঙ্গলের পাশের পথে জ্যোৎস্না ধোয়া রাতের কি রূপ! পাশাপাশি চলতে চলতে দুটো ঘোড়াই হাঁপাচ্ছে। আমাদের গায়ে শীতেও ঘাম দেখা দিয়েছে। ধীরে ধীরে পূব দিকে ফর্সা হয়ে এলো আকাশ। ভোরের হাওয়া বইছে, পাখির ডাক কানে এলো। সামনের পাহাড়ের পেছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠছে। পথের ধারে এক গ্রামে ঘোড়া থামিয়ে দুধ কিনে দুজনে খেলাম। পরে আরো ঘন্টা দুই গিয়েই পূর্ণিয়া শহর। পূর্ণিয়া স্টেটের কাজ তো শেষ করলাম, সে যেন নিতান্ত অন্যমনস্ক হয়ে। মন কিন্তু পড়ে রইল পথেই। আমার সঙ্গীর ইচ্ছে কাজ শেষ করেই বেরিয়ে পড়ে, আমি তাকে বাধা দিলাম। জ্যোৎস্না রাত্রে এতটা পথ অশ্বারোহণে যাবার বিচিত্র সৌন্দর্যের পুনরাস্বাদনের লোভে গেলামও তাই। পরদিন চাঁদ একটু দেরিতে উঠলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল। কৃষ্ণপক্ষের স্তিমিত আলোয় চাঁদের জ্যোৎস্না বনে পাহাড়ে যেন এক শান্ত, স্নিগ্ধ অথচ এক আশ্চর্য রূপে অপরিচিত স্বপ্ন জগতের রচনা করেছে। মনে হচ্ছিল মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হয়ে উড়ে চলেছি। ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না অথচ অন্ধকারও নেই। চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পেলাম সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন। তিনি কাল রাত্রে হঠাৎ মারা গেছেন। এর কথা আগে জানতাম না। শুনলাম আজ ২০-২২ বছর তিনি সেখানে ছিলেন। ওই অঞ্চলে তাঁর পসার ছিল, ঘর বাড়িও নাকি করেছিলেন ওই গ্রামে। তাঁর স্ত্রী পুত্র সেখানেই থাকে। এই অবাঙালির দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়েছেন হঠাৎ। তাঁর স্ত্রী পুত্রের কি দশা হয়েছে এসব জানার জন্য মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল। খবর নিয়ে জানলাম গ্রামটি এখান থেকে মাইল ২০ দূরে, কড়ারি খাস মহলের সীমানায়। বিকেলের দিকে সেখানে গিয়ে পৌঁছলাম। লোকজনকে জিজ্ঞাসা করে রাখালবাবুর বাড়ি খুঁজে বের করলাম। দুখানা বড় বড় খোলার ঘর, খানতিনেক ছোট ছোট ঘর। বাঙালির বাড়ি বলে চেনার কোনো উপায় নেই। আমার ডাকে একটি ১২-১৩ বছরের ছেলে বেরিয়ে এলো। জানলাম এ রাখালবাবুর বড় ছেলে। আরো দুটো ছোট ছোট ছেলে আছে। বাবু,
তোমার মায়ের সঙ্গে আমি একবার কথা কইতে চাই, জিজ্ঞেস করে এসো তো। খানিক পরে ছেলেটি এসে আমায় বাড়ির মধ্যে নিয়ে গেল। রাখালবাবুর স্ত্রীকে দেখে মনে হলো বয়স অল্প, 30-এর মধ্যে, সদ্য বিধবার বেশ, কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছেন। ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্রের গৃহস্থালীর মতো। আমি বাঙালি, আপনার প্রতিবেশী। আমার কানে গেল রাখালবাবুর কথা, তাই এলাম। আমার কোনো সাহায্য যদি দরকার হয়